পাথরের ন্যায় এই জাতির উপরে বসে থাকা স্বৈরশাসক খুনি অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিপ্লবের মধ্য দিয়ে পালিয়ে গিয়েছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস খেয়াল করি, যে এর আগে যারা শাসক ছিল কখনোই আর কি বাংলাদেশের শাসক থাকাকালীন সময় এভাবে কেউ কখনো পরবর্তী দেশে বা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে এমন ইতিহাস নেই। নিঃসন্দেহে এই ছাত্র জনতার বিপ্লব সকলের ক্ষেত্রে সকলের সমান অংশগ্রহণ ছিল। বিশেষত আমরা যারা ছাত্র নেতৃবৃন্দ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, শুধু সিলেট না, গোটা বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলে যদি আমরা বলতে পারি, দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, বিভাগীয় শহর, জেলা শহর সহ প্রত্যেকটি যদি আমরা খেয়াল করে থাকি, দেখবেন যে জুলাইয়ের শেষের দিকে উপজেলা পর্যায়ে কিন্তু এই আন্দোলন বিস্তৃতি লাভ করেছে। আমাদের এখানে আন্দোলনের বিপ্লবকে সফল করতে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিশেষত শ্রমিক জনতা আমাদেরকে এই বিপ্লবকে সফল করতে আর কি বিপ্লবের গণ অভ্যুত্থানকে সফল করতে সহযোগিতা করেছে। আর নিঃসন্দেহে আমাদের এই আন্দোলনকে বিশ্ববাসীর কাছে পাশাপাশি দেশবাসীর কাছে পৌঁছে দিতে আপনাদের সকলেরই সমান অংশগ্রহণ ছিল। নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার যে আমরা বলা হয়ে থাকে সাংবাদিকতাকে যে সমাজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। হয়তো বা আপনাদের নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনারা হয়তো অংশগ্রহণ করতে পারেন, যার যার জায়গা থেকে প্রকাশ করেছেন। আবার অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা বেশ কিছু সংবাদ মাধ্যম দেখেছি যেভাবে আমাদের আন্দোলনের সংবাদকে প্রকাশ করা উচিত ছিল তারা কিন্তু সেভাবে প্রকাশ করেননি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এই হাউসগুলো ঢাকা থেকে যে অন্যান্য জায়গার নিউজগুলো যতটা সুন্দর করে কাভারেজ করেছে, আমাদের সিলেটের এই প্রিন্ট মিডিয়া বলেন বা ইলেকট্রিক মিডিয়া বলেন, সেখানে সম গুরুত্ব পায় না। এটা আমাদেরকে খুব ব্যথিত করেছে। আমাদের আন্দোলন পরবর্তী বিপ্লব পরবর্তী আমাদের বেশ কিছু কার্যক্রম ছিল, প্রতিদিন আমাদের বিভিন্ন কার্যক্রম থাকছে। এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা প্রায় বসছি যে আমরা যারা আন্দোলনকে বেগবান করছি, আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি, আপনাদের সাথে বসবো, কিন্তু প্রতিনিয়ত প্রোগ্রামের ধরুন আমরা আপনাদেরকে সাথে টাইম ফিক্স করতে চাইলেও পারি নাই। তো গতকালকে আমাদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক ঘোষণা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের রোড মার্চ কর্মসূচি ছিল। তো আমরা এই সময়টা ফাঁকা পেয়েছি, এই সময় আমরা চেয়েছি যে আমরা আপনাদের সাথে যারা সাংবাদিক বৃন্দ রয়েছেন আপনাদের সাথে যদি আমরা মত বিনিময় করতে পারি, তাহলে নিঃসন্দেহে এটা একটা সবচেয়ে খুশির বিষয় যে বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতে আন্দোলনের যে মাত্রাটা যতটা ছড়িয়েছিল তার থেকে সবচেয়ে বেশি ঢাকার বাইরে সবচেয়ে বেশি আন্দোলনের মাত্রাটা বেগবান ছিল সিলেট শহরে। আমাদের পর্যবেক্ষণে শুধু এটা কেন্দ্রের যে দৃষ্টিভঙ্গি, কেন্দ্রের যে পর্যবেক্ষণ, যে অন্যান্য বিভাগে আর কি ঢাকার বাইরে সবচেয়ে বেশি আন্দোলন বেগবান ছিল আমাদের সিলেটে। এক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষজন আপনারা আমাদেরকে বিভিন্নভাবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। আর আমাদের এই এক দফার পূর্বে মূলত আমাদের আন্দোলন শুরু হয় যখন কুরবানির আগে খেয়াল করি কোটা পূর্ণবহাল নিয়ে, পরবর্তীতে ঈদ পরবর্তী আমরা কোটা পূর্ণবহাল নিয়ে আলোচনা আমাদের আন্দোলন চলছিল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনের সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থেকে। তো মূলত আন্দোলন ছিল আমাদের কোটা পূর্ণবহাল নিয়ে। পরবর্তী সময়ে স্বৈরশাসক শেখ হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করে, তারই পরিক্রমায় কিন্তু ছাত্র জনতা এই শব্দটিকে ব্যতীত মনে আমরা গ্রহণ করে তারই পরিক্রমায় এই রাজাকার শব্দ বলার দরুন কিন্তু আমরা এই আন্দোলনকে এক দফা দাবিতে রূপান্তর করি। এটা নিঃসন্দেহে 14 তারিখ পরবর্তীতে আন্দোলন বেগবান হয়েছে। এই মতভেদ আপনারা জানেন যে সর্বপ্রথম এই আমরা একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে অভিহিত করছি। এই মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হয়েছে রংপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাইদ সহ। আমরা গতকালও নিউজ পেয়েছি যে বেশ কিছু আহত শিক্ষার্থী, বেশ কিছু জনতা যারা এই আন্দোলনে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছে, তারা কিন্তু শহীদ হচ্ছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমাদের এই মত বিনিময় সভায় মূলত আজকে আমরা সাবিপ্রবি এবং সিলেটের সমন্বয় টিম আপনাদের সাথে মত বিনিময় সভায় উপস্থিত কথা বলবো। তো আমাদের এখানে মূলত আমাদের সমন্বয় বৃন্দ আসছেন, একটু সহযোগিতা করেন তাহলে তাদের এখানে আসাটা সহজ হবে।
ভাই ভাই মাইকটা ঠিক করে কিছু শোনা যাচ্ছে না এখান থেকে। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি সাধারণ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক হিসেবে দায়িত্বরত আছি। আমি শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি সে সকল শহীদদের, সে সকল ভাইদের, সে সকল বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ দীর্ঘ 17 বছর পরে এই স্বৈরাচারকে পতন করতে পেরেছি। আমরা দীর্ঘ 1 মাস আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারকে পতন করেছি। শুধু ছাত্রছাত্রী না, আমাদের পাশাপাশি ছিল সাধারণ জনগণ এবং যারা খেটে খাওয়া মানুষ, সবাই একসাথে আমরা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন যেটা হয়েছে সেটা হলো আমরা এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আছি। ঠিক আছে, আপনারা যারা আছেন, আমরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা সমাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনাদের সহযোগিতা কামনা করি এবং আপনারা আগামীতে যেভাবে গত 17 বছর আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন নাই, আমরা আশা করব বাংলাদেশের বর্তমান সরকার, আমাদের সরকার ইনশাআল্লাহ এই প্রেসের এই সংবাদে ইনশাআল্লাহ তারা স্বাধীনতা নিশ্চিত করবেন এবং আগামীতে আপনারা ইনশাআল্লাহ স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের সমন্বয়ক এখানে আছেন, এনারা আমাদের দৃষ্টিতে তুলে ধরবেন। আর বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জহিরকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক কবির অন্যতম সমন্বয়ক হাফিজুর রহমানকে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন 5 তারিখে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন স্বৈরশাসকের মধ্যে একজন শেখ হাসিনাকে আমরা পদচ্যুত করেছি এবং সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো আমরা এখন লক্ষ্য করছি বিভিন্ন কুচক্রী মহল এবং বিভিন্ন সংগঠন, উগ্রপন্থী সংগঠন আমাদের হিন্দু ভাইদেরকে এখন মাঠে নামিয়ে আমাদের এই সরকারকে তারা চাচ্ছে পৃথকীকৃত করতে। এবং আমরা দেখছি
বিভিন্ন ধরনের গুজব অনলাইনে তারা ছড়িয়ে দিচ্ছে। এবং বিশেষ করে আমরা দেখছি যে টুইটারে অনেকগুলো 2022 সালের বিভিন্ন মন্দির ভাঙ্গা এবং আরো অনেক আগের অনেক কিছু এখন তারা পাবলিশ করতেছে। তো আমরা আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের আন্দোলনের প্রথম থেকে আপনারা অনেক সহযোগিতা করেছেন। বিশেষ করে আপনাদের সিলেটের জালালাবাদ, সম্ভবত জালালাবাদের একজন সাংবাদিক আবু তুরাব ভাই, উনি কিন্তু পুলিশের গুলিতে আহত হয়েছেন, নিহত হয়েছেন। তো আমরা ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তো আপনাদের এই আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। বিশেষ করে ছাত্র সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। তো আমরা চাচ্ছি আপনাদের সহযোগিতা যেন সবসময় থাকে এবং আমাদের সরকার আপনাদের বাক স্বাধীনতা ইনশাআল্লাহ নিশ্চিত করবে। ধন্যবাদ। আমাদের এই ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্থান ছিল চৌহাট্টা। প্রথম দিকে আমাদের আন্দোলন সাবিক গেট থেকে পরিচালিত হতো, পরবর্তীতে আন্দোলন যখন দুর্গার গতিতে এগিয়ে যায়, যখন এখানে গণমানুষের সম্পৃক্ততা বেড়ে যায়, সিলেটের সকল অঞ্চলের মানুষ যখন আমাদের আন্দোলনের সাথে স্বাধীনভাবে অংশগ্রহণ শুরু করে, তখন কিন্তু চৌহাট্টা এবং আমরা বন্ধের দিন কর্মসূচি দিই। তা আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা চৌহাট্টাকে বিজয় চত্বর ঘোষণা করেছি। বিজয়টা প্রেস রিলিজ ছিল, সেটা আজকে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে পুনরায় ঘোষণা করছি চৌহাট্টাকে বিজয় চত্বর হিসেবে। এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ফয়সাল হোসেনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সমন্বয়ক ফয়সাল হোসেন। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ। আমি সর্বপ্রথম স্মরণ করছি আমাদের সাংবাদিক শহীদ আবু তুরাব ভাইকে, পাশাপাশি স্মরণ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ রুদ্রসেন সহ সারা বাংলাদেশের আমাদের যে সকল শহীদের রক্তের বিনিময়ে আমরা পৃথিবীর বিশিষ্ট কালফিট স্বৈরাচার শেখ হাসিনাকে পরিত্যাগ করতে বাধ্য করেছি এবং আজকে এখানে এসে আমরা কথা বলতে পারছি। আজ থেকে সপ্তাহখানেক আগেও আপনারা এই শেখ হাসিনাকে শুধু শেখ হাসিনা নামটাও বলতে সাহস করেন না। শেখ হাসিনা নাম বলার আগে অনেকবার অনেকে নমনীয় হয়ে অনেকটা ঈশ্বরের সামনে তার যে চাকররা থাকে তারা যেভাবে পূজা করে থাকে, সেই পূজার মতো করে তাকে মাননীয় এইটা সেটা আপনারা বলেছেন, আপনারা তোষামত করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের গলা থেকে দেওয়া হয়েছে আমরা জানি, আপনারা মুক্তভাবে স্বাধীনভাবে একটা রিপোর্ট প্রকাশ করতে পারেন নাই। আপনাদেরকে যে জুলুম করে রাখা হয়েছে, যে সকল সাংবাদিকরা পরামর্শটা লিখেছেন, পাশাপাশি সাহসী সাংবাদিকরা ভূমিকা রাখতে চেয়েছেন, তখনই তাকে তার গলা ঠেলে রাখা হয়েছে, তাকে হুমকি দামকি দেওয়া হয়েছে, জেলে ভরে রাখা হয়েছে। আমরা প্রত্যেকটি এই অন্যায় কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমাদের যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার প্রত্যেকটি এই অন্যায় কর্মকাণ্ডের বিচার করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যদি আমরা একটি বিপ্লব প্রতিষ্ঠা করতে পেরেছি, একটি গণ-অভ্যুত্থান, একটি সফল গণ-অভ্যুত্থানের পরিচালিত করেছি, যে গণ-অভ্যুত্থানের ক্যাপ্টেন যদিও ছাত্র সমাজ, কিন্তু তার ভূমিকা রেখেছে এই দেশের প্রত্যেক শ্রেণী সমাজের মানুষ। সেখানে সাংবাদিক, বুদ্ধিজীবী সহ স্কুলগামী যে নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা ছিল তাদের অবদান রয়েছে। কৃষকরা মাঠে নেমেছে, গুলি খেয়েছে। আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে সঠিক কোনো ডেটা আসলে আমি রাখি না, আমি দুঃখিত, আমার কাছে মনে হয়েছে ছাত্রদের সাথে জনতার গুলি আর বেশি লেগেছে। সুতরাং ছাত্ররা যদিও সেখানে ক্যাপ্টেন ছিল, নেতা ছিল, আমি এই অবদান শুধুমাত্র ছাত্রদেরকে দিতে রাজি নই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন অনেকে বলতেছে প্রতি বিপ্লব হতে পারে। আমি বলবো প্রতি বিপ্লব হওয়ার যদি তারা ব্যর্থ চেষ্টা এবং সুইসাইডাল কোনো চেষ্টা করতে পারে, তারা সফল হবে না। যেখানে তাদের নেতারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের বড় বড় নেতারা আমরা দেখছি যে লোকালে তারা ইন্ডিয়া চলে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, সেখানে তারা প্রতি বিপ্লব যদি কখনো সেরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা হলো সুইসাইডাল অ্যাটেম্প। সুইসাইডাল কেন বলছি? যেখানে তাদের অবস্থা খুবই নাজুক, সেখানে কিভাবে তারা রাস্তা দাঁড়াবে? যেখানে তারা প্রশাসনকে সাথে নিয়ে একই সাথে গুলি করে আমাদের সাথে পরাজিত হয়েছে, সেখানে কোনো সম্ভাবনা নেই। তবে যদি তারা ব্যর্থ কোনো চেষ্টা প্রচেষ্টা চালায়, 21 মহল আমাদের যে জনগণের গৌরব যে সরকার
সেখানে আমরা লক্ষ্য করছি তারা আমাদের যে হিন্দু ভাই, আপনারা জানেন এই বাংলাদেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলের একটা বাংলাদেশ। সেই বাংলাদেশ, এই বাংলাদেশে তারা চাইলেও কখনো এই হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করতে পারবে না। তারা সাধারণ হিন্দু সমাজকে বিভিন্নভাবে উল্টো পাল্টো ভাবে দেখিয়ে বিভিন্নভাবে মাঠে নেওয়ার বিশেষ চেষ্টা তারা করেছে। ইসকন আমি নাম ধরে বলছি, বিতর্কিত সংগঠন, ইসকন বিতর্কিত সংগঠন। এই সকল বিতর্কিত সংগঠনের মাধ্যমে ইন্ডিয়ার বিভিন্ন নানা ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের যে কুচক্রী মহল, যে সন্ত্রাসী গোষ্ঠী যদি নতুন করে কোনো ব্যর্থ চেষ্টা করতে চায়, এদেশের ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার শক্ত হাতে প্রতিহত করবে। এবং আমরা আশা করছি আমাদের যে বিজয় শুরু হয়েছে, যে রিফরমেশন শুরু হয়েছে, যে সংস্কার শুরু হয়েছে, এটা চূড়ান্ত পর্যায়ে আমরা দেখব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আজকে আমরা দুপুরের দিকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহিনের পদত্যাগের বিষয়টা। তো এখানে অনেকে জানতে চেয়েছেন আমরা কাদেরকে স্পেসিফিক করেছি। আমি বলে দিতে যাচ্ছি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলরগণ, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ সকল নির্বাহী প্রকৌশলী যারা 15 বছর ধরে নানা সুযোগ সুবিধা নিয়ে এই সিটি কর্পোরেশনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, যাদের অদক্ষতা অযোগ্যতার দরুন সিটি কর্পোরেশনের মানুষজন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমরা একটা রিফর্ম করতে চাই, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। তো এই বৈষম্যহীন বাংলাদেশের অন্তরে হয়ে যারা এই দামি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব করছে। তো আমাদের 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে আমরা বলে দিতে চাই যে যারা এখনো কাউন্সিলর হয়েছেন, মেয়র সহ আমি যাদের নাম ঘোষণা করেছি, প্রত্যেকে সভা থেকে পদত্যাগ করবেন, নতুবা আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সিটি কর্পোরেশন অবস্থানের মাধ্যমে হুঁশিয়ারিভাবে উচ্চারণ করতে চাই। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জনগণের আয়না, সাংবাদিকবৃন্দ, উপস্থিত সিলেটের অন্যতম সাংবাদিকবৃন্দ, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সালাম এবং বিজয়ের বিপ্লবী শুভেচ্ছা। আমি একদম টু দা পয়েন্ট কয়েকটি কথা বলতে চাই। আমাদের প্রধান সমন্বয়ক সিলেটের এবং কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ তালিব ভাই আছেন, উনি কথা বলবেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সিলেটের সর্বস্তরের সাধারণ জনগণকে। আমরা দীর্ঘ একটি মাসের বেশি আন্দোলন করছি, আজকে সহ আমরা এই আন্দোলন করতে গিয়ে দেখেছি সিলেটের সব ধরনের সাধারণ মানুষ কিভাবে আমাদেরকে সাহায্য করেছে। তারা আমাদেরকে, যখন আমরা অ্যাটাক হয়েছি, বাসার উপর থেকে লাঠি ফেলে আমাদেরকে সাহায্য করেছে, পানির বোতল ফেলে আমাদেরকে সাহায্য করেছে। সর্বশেষ 3 তারিখে যখন আমরা ছাত্রলীগের গুন্ডাদের দ্বারা আমরা আক্রান্ত হয়েছি, আমরা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে আমাদেরকে, তখন তারা আমাদেরকে খাবার দিয়ে সাহায্য করেছে। আমি দেখেছি একজন, সম্ভবত উনি অটোওয়ালা, উনি ওনার অটোর মধ্যে বেশ 50 প্যাকেটের মতো খিচুড়ি রান্না করে নিয়ে এসেছেন, শুধু খিচুড়ি। তো মানুষের ভালোবাসা বুঝতে পারেন, যখন আশপাশে ছাত্রলীগের গুন্ডারা অস্ত্র হাতে আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, এর মধ্যে উনি খিচুড়ি নিয়েছেন। এত ক্ষুধা লেগেছিল তখন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি তাকে চিনি না, তার মতো যারা বিভিন্ন জায়গায় আমাদেরকে সাহায্য করেছে, আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি। এরপরে আমি যেটা বলতে চাই, মাইনরিটি এবং মেজরিটি ইস্যু নিয়ে, যেটা নিয়ে এখন কথা হচ্ছে, আমরা স্পষ্টভাবে দায়িত্বহীনভাবে বলতে চাই, এদেশে কোনো মাইনরিটি কোনো মেজরিটি নাই। এদেশে সবাই সাধারণ জনতা। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত ধর্ম বর্ণ গোষ্ঠী আছে, আমরা সবাই বাঙালি। বাংলাদেশী হচ্ছে আমাদের পরিচয়। এখানে কোনো মেজরিটি মাইনরিটি নেই, কোনো মেজরিটি মাইনরিটি ইস্যু থাকবে না। এখানে যদি কোনো গোষ্ঠী এই ধরনের পরিচয় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে আসে, তাহলে তাদেরকে আমরা শুধুমাত্র বিশৃঙ্খলাকারী বলবো। আমরা জানি এদেশের আমাদের সাথেই তো সাবিপ্রবিতে আমাদের যে ভাইটি শাহাদাত বরণ করেছে, সে ভাইটির নাম রুদ্র সেন। তাহলে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে তো আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনের ভাগিদার সবাই। এই দেশ
যে আজকে একটা গণতান্ত্রিক দেশ হতে যাচ্ছে, একটা রিফরমেশন হতে যাচ্ছে, এটা সুফল সবাই পাবে। তো এই সুফল পাওয়া থেকে তাদেরকে যারা বঞ্চিত করতে যাচ্ছে, স্বার্থান্বেষী গোষ্ঠী, আমাদের পাশের দেশ ইন্ডিয়ার চক্রান্তে এগুলো তারা করছে। আমি আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আপনারা আমাদের মা বাবার মতো। আমরা আপনাদের উপর আক্রমণ করতে পারি না। কোনো ছাত্র, কোনো জনতা, কোনো সাধারণ মুসলিম কোনোভাবেই পারে না অন্য ধর্মাবলম্বীর উপরে আক্রমণ করতে। যারা করছে তারা দুষ্কৃতকারী। আমরা এটা তীব্র নিন্দা জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আপনাদের যে কোনো প্রয়োজন হলে, আমরা আন্দোলন শেষ করে বিকাল 5টায় যখন আমরা বিজয় মিছিল শেষ করে আমরা প্রথম কোথায় গিয়েছি আপনারা খোঁজ দিলে জানতে পারবেন। আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের এলাকায় যে আমরা মসজিদের মিনারে আমরা নিজে থেকে ঘোষণা দিয়েছি যে আমাদের প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ ভাইদের যে তাদের যে উপাসনালয় আছে, তাদের বাড়িঘর আছে, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা নিজেরা পাহারা দিয়েছি রাত জেগে। তারপরে যখন এই ধরনের ব্লেম আসে সারা দেশে, আপনারা দেখেছেন বিভিন্ন ধর্ম বর্ণ মাদ্রাসার ছাত্ররা এখানে হচ্ছে মন্দির পাহারা দিয়েছে। এই ধরনের সম্প্রীতি আপনি অন্য কোনো দেশে দেখাতে পারবেন? ভারতে এরকম একটা দেখাতে পারবেন যে মসজিদ পাহারা দিয়েছে হিন্দুরা? আমি জানি না, যদি থাকে আমরা সাধুবাদ জানাই, না থাকলে আমাদের কাছ থেকে তাদেরকে আমরা শিক্ষা নিতে বলবো। বাংলাদেশে বিশৃঙ্খলা করতে আসলে আমরা কাউকে ছেড়ে দিব না। আমাদের সরকার এদেশের প্রত্যেকটা সেক্টর ধরে ধরে ইনফরমেশন করবে। আমরা বলে দিতে চাই, এটা সরকার শুধুমাত্র 17 জন 17 জনের সরকার নয়। এই সরকারের পিছনে 1 কোটির বেশি সাধারণ ছাত্র জনতা আছে। যদি আপনারা ভেবে থাকেন 14 জন মানুষ আছে বলে আপনারা যে কোনো সময় খুঁজে সরকার উড়াই দিবেন, আমি আপনাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, ভুলেও ভাববেন না যে এই ছাত্র জনতা এই জগদ্দল পাথরকে সরিয়ে দিতে পেরেছে। সেই ছাত্র জনতা যদি সরকারের পিছনে দাঁড়ায়, সরকারকে হটানোর কথা, প্রতি বিপ্লবের কথা দুঃস্বপ্নেও আপনারা কল্পনা করবেন। এটা আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আমাদের ফয়সাল বলেছে এটা সুইসাইডাল অ্যাটেম্প্ট। সবশেষে আমি এরপরে যেটা বলতে চাই, সাংবাদিক বৃন্দের জন্য, জি আমি সেখানে আসছি। এখন আমি সাংবাদিক বৃন্দের জন্য যেটা বলতে চাই, আমাদের সিলেটে আবু তোরাব ভাই সহ সারা বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ভাই মৃত্যুবরণ করেছে। আমাদের নাম জানা অজানা, অনেকে এখন আহত, অনেকে হয়তো পঙ্গুত্ব বরণ করেছে। আমরা দেখেছিলাম প্রথম দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদেরকে পুলিশ কিভাবে আক্রমণ করেছে। আমরা ভিডিও আমাদের কাছে আছে, আমরা দেখছি, এখনো দেখি। তো আপনারা দেখেন অনেক সাংবাদিক আছে, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, ফয়সাল বলেছে 5 আটা কলমের মতো করে তারা রিপোর্ট লিখতেন। সেই প্রভুরা কি করেছে? আমরা বলতে চাই আজ থেকে প্রত্যেকটা সাংবাদিকের কলম চলবে সত্যের জন্য। আমরা এখানে যারা আছি, সারা বাংলাদেশের দেশে যে ছাত্র জনতা সরকারের প্রতিনিধিত্ব করছে, আপনারা আমাদের বিরুদ্ধে লিখবেন যদি আমরা একটা ভুল করি। আপনারা আমাদের আইনা, আপনারা যদি আমাদের ভুলগুলো দেখাই না দেন, হয়তো আগামী দিনে এখান থেকে যদি কেউ ন্যাশনাল পর্যায়ের লিডার হয়, তারা হবে অসৎ। আর আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, এখন থেকে ছোট ছোট ভুলগুলো দেখাই দেন। যদি সেটা লেখার মতো হয় লিখবেন, যদি সেটা সরাসরি বলার মতো হয় বলবেন। আমাদেরকে যদি আপনারা সাবধান করে দেন, এখান থেকে সৎ, দক্ষ এবং ন্যাশনাল লিডার বের হবে, আমরা আপনাদেরকে কথা দিতে পারি, আস্থা রাখতে বলতে পারি। তো আমরা আপনাদের জন্য সমবেদনা জানাই, আপনাদের প্রতি আমাদের বুক ভরা ভালোবাসা। আপনাদের সব প্রণোদিত এইভাবে যদি আপনারা সাপোর্ট না করতেন, দেশে বিদেশে যদি এগুলো ছড়াই না দিতেন, হয়তো আমাদের আন্দোলন সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে পৌঁছাতো না। আপনাদের প্রতি আমাদের বুক ভরা কৃতজ্ঞতা। এবং আপনাদের আগামী দিনে এই সরকারের ভালো দিকগুলো আপনারা যেভাবে তুলে ধরবেন, মন্দ দিকগুলো সেভাবে তুলে ধরবেন, আমাদের সাথে কাজ করবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। আপনাদের সবার জন্য শুভকামনা। সর্বশেষ ছাত্র বন্ধুদের কাছে আমরা মেসেজ দিতে চাই, এই আন্দোলন আমরা করেছি, আমাদের এখনো ঘরে বসে থাকার সুযোগ নেই। আগামী দিনেও এখনো সেক্টরে যে দুর্নীতি আছে, এগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। ছাত্র এবং জনতা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা থানায়, জেলায় উপজেলায় আমরা এই ছাত্র জনতা মিলে ওইখানকার দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে প্রথমে সাবধান করব, যদি তারা না শুনে তাহলে প্রতিহত করব। এই বলে আবারও সবাইকে বিপ্লবী সালাম জানিয়ে, সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা আমাদের দেখছেন, আমরা যে মঞ্চের সামনের সারিতে যারা রয়েছি, আমরা অধিকাংশ জনে আপনাদের কারো স্নেহতুল্য ছোট ভাই, কারো সন্তান সমতুল্য। তো নিঃসন্দেহে আপনারা বিশ্ববিদ্যালয়ের পূর্ব শিক্ষার্থী হিসেবে আমাদের জানার জায়গাটা
বোঝার জায়গাটা স্বল্পতা রয়েছে। আপনারা যারা আছেন, সুদীজন রয়েছেন, বিশিষ্ট জনেরা রয়েছেন, সিনিয়র সিটিজেন রয়েছেন, তারা আপনাদেরকে অতীতের নেই আমাদের প্রত্যাশা থাকবে শুধু আমাদেরকে না, আমাদের সরকারকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে। একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে এখন পর্যন্ত মনে হয় আমরা এমন কোন প্রধানমন্ত্রী পাবো না যিনি কিনা পরিবারতন্ত্রের বাইরে থেকে এসেছেন। আমরা এমন একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, বাংলাদেশে যারা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেরই সমান অধিকার আমরা নিশ্চিত করতে চাই। যে কোনো ছোট জাত হোক, উচ্চ শ্রেণীর হোক, এখানে কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেক পরিবার থেকেই প্রত্যেক ব্যক্তি, আমাদেরকে কখনো এমন মনে হয় যে গ্রামাঞ্চলে যেসব শিক্ষার্থীরা বসবাস করে কেউ কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে? কখনোই না। এখন হয়তো পারে আমাদের বিপ্লবের মধ্য দিয়ে হয়তো তারা এই বার্তাটা পেয়েছে যে আমরা আমার দ্বারা সম্ভব আগামী দিনের প্রধানমন্ত্রী হয়। আমরা ঠিক এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশে সমাজটা হবে শ্রেণীবিহীন সমাজ, এখানে সকলের সমান সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে চাই। পাশাপাশি আমরা জানি একটা সরকারের বিভিন্ন উইং রয়েছে, এগুলোকে দুর্নীতিমুক্ত করার জন্য আমাদের প্রত্যেকেরই সক্রিয় অংশগ্রহণ লাগবে। আমি যদি নিজে সৎ না হয় অন্যকে কিন্তু আমি সৎভাবে পরিচালনা করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার কি ইন্টারমিডিয়েট সরকার কাজ করে যাচ্ছে, আমাদের যে উপদেষ্টা মন্ডলী রয়েছে প্রত্যেকেই চেষ্টা করে যাচ্ছে একটা এমন বাংলাদেশ বিনির্মাণ করতে যেখানে থাকবে না ঘুষ, থাকবে না, যেখানে জবাবদিহিতামূলক সরকার স্থাপন করতে চাই। এক্ষেত্রে আমরা রাষ্ট্রের যে প্রত্যেকটি অর্গান রয়েছে সেখানে আমরা কাজ করছি। রাষ্ট্রীয় সেবাদাতা এবং সেবা গ্রহীতার মতো দাস এবং প্রভুর যেন সম্পর্ক না থাকে, আমরা এটা দূর করতে চাই। এক্ষেত্রে আপনাদের পরামর্শ, আমাদেরকে যে সহযোগিতা করবেন, আপনারা দেখতে পাবেন অতীত থেকে আর কি স্বাধীনতা পরবর্তী থেকে অদ্যাবধি পর্যন্ত যারা নেতা হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, যারা এমপি হয়েছে, যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, প্রত্যেকেই কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছে, নিঃসন্দেহে অবৈধ টাকার মালিক। আপনি আমরা সকলেই জানি, বিশেষত সাংবাদিকরা আরো ভালো বিশদ ভাবেই জানেন, কিন্তু আপনার জানা সত্ত্বেও তাদের অসৎ উপার্জিত টাকা বা তাদের অর্থবিত্ত অবৈধ টাকা নিয়ে কখনো আপনার সংবাদ প্রকাশ করেন নাই। যে ক্ষেত্রে সেটা আমাদের সরকারের যে হোক না কেন, আমরা যারা আছি প্রত্যেক অর্গানের বিষয় এখন থেকে আমরা ঘোষণা দিয়ে বলতে চাই, এখন থেকে আপনার স্বাধীন সাংবাদিকতা শুরু করবেন। আপনাদেরকে কাউকে পরোয়া করার সুযোগ নেই। আপনার এমন ভাবে সাংবাদিকতা করবেন যে সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ উপকৃত হয়, সঠিক তথ্য জানতে পারে। এমন আবার নিউজ করবেন না যেটার মাধ্যমে গুজব রটায়। তো আপনাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করবেন। পাশাপাশি যারা চেষ্টা করছে, যেসব দুষ্কৃতিকারীরা চেষ্টা করছে সরকারকে আনস্টেবল করার জন্য, আমরা তাদেরকে কোনো হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই, এই সরকারের সাথে কোটি কোটি ছাত্র জনতা রয়েছে, তারা চাইলেও যেখানে আমরা শেখ হাসিনার মতো স্বৈরশাসককে হটাতে পেরেছি, তাদেরকে দুষ্কৃতিকারীদেরকে বাংলাদেশ থেকে, এসব ইন্ডিয়ান দালালদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে আমরা কাল খেপুট করবো না। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের সাথে কথা নিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। শুরুতেই সাংবাদিক আবতারা ভাই সহ আমাদের সভাপতি আমার ছোট ভাই প্রদেশের যে শহীদ হওয়া 7 জন ব্যক্তি সহ গোটা দেশে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাফিরাত কামনা করছি, এবং গোটা দেশে যে লক্ষাধিক ভাই আমাদের আহত হয়েছেন, এখন চিকিৎসাধীন আছেন, তাদের সুস্থতা কামনা করছি। আজকের আমাদের এই সংবাদ সম্মেলন আমরা শুরুতেই বলেছি যে আমরা সাংবাদিক ভাইদের সাথে বসতে চাই, যেহেতু আমাদের বিপ্লবের আগ পর্যন্ত বাংলাদেশের সংবাদ মাধ্যম স্বাধীন ছিল না, তারা পরাধীন ছিল। আমাদের যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কিছু কালো আইনের মাধ্যমে তাদের হাত কলম সবকিছু ধরে রেখে দেশটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল। সেখান থেকে তারা এখন যেহেতু বেরিয়ে এসছে, সেই আইনগুলোকে আমাদের সরকার হয়তো খুব শীঘ্রই পরিবর্তন করবে। আমাদের সরকার আমাদের সাথে যখন কথা হয়েছে তারা আশ্বাস দিয়েছে এবং তারা বলেছে এই সকল আইন পর্যালোচনা করে আবার নতুন করে আইন করা হবে। তো আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই, সেই সহযোগিতার জন্যই আজকে আমরা এখানে বসেছি। আমাদের যে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে, এই সরকার
বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ শুরু করেছে। এই সরকারের সাথে আমরা ছাত্ররা আছি, জনতারা আছে। শিশির বলেছে যে 1 কোটি ছাত্র আছে, আমি বলবো শুধু 1 কোটি ছাত্র না, 18 কোটি মানুষই এই সরকারের সঙ্গে আছে। কারণ আমাদের আন্দোলনে সর্বশেষ পর্যায়ে গিয়ে আপনারা দেখবেন যে কৃষক, শ্রমিক, নিয়মিত মানুষ সবাই এর সাথে জড়িত ছিল। আমরা দেখেছি ঘর থেকে ঘরের বউরা আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে, একটা শিশু আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে। তো এখানে 1 কোটি বা 2 কোটি বলার আর সুযোগ নাই। এই সরকার যে গঠন হয়েছে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গঠন হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা ছাত্র জনতা মাঠে আছি, মাঠে থেকে এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে আগামী একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আগামীতে কখনোই আর সাংবাদিকদের উপর যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, তাদের হাত, তাদের কলম, তাদের ক্যামেরা যেভাবে বন্ধ করে রাখা হয়েছিল, আগামীতে এই সুযোগগুলো আর থাকবে না। আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনারা ইতিমধ্যে আমাদের অনেকেই বলছেন যে মাইনরিটি একটা ইস্যু, আমরা স্পষ্ট করছি আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ চাই। এই বাংলাদেশে কোনো মাইনরিটি বলে কিছু থাকবে না। আমরা সবাই বাঙালি হিসাবে আমরা সমতার ভিত্তিতে এই দেশে সহ অবস্থান করব। এখানে কোনো মাইনরিটি বলে কিছু নাই। কেউ যদি এই মাইনরিটি শব্দ ব্যবহার করে কিংবা আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী সহ আরো ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ যারা আছে তাদেরকে যদি ভুল বুঝিয়ে উস্কে দিয়ে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা স্পষ্ট করে বলছি তাদের আমরা শক্ত হাতে মোকাবিলা করব। যে ছাত্র জনতা আওয়ামী ফ্যাসিস্টের মতো এমন একটা ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছে, তাদের জন্য এই ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা করা কঠিন কিছু হবে। আমি আর আজকে নতুন কিছু বলবো না, শুধুমাত্র এতটুকুই বলার জন্য এসেছিলাম। আপনারা এর আগে স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই, এখন আপনারা স্বাধীনভাবে কাজ করেন। ভারতে আমরা দেখছি মাইনরিটি ইস্যুকে কেন্দ্র করে তারা আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যাচার করছে, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তারা তুলে ধরার চেষ্টা করছে অনেক মিথ্যাচার। তো আপনাদের আমরা সহযোগিতা চাই আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যাতে বাংলাদেশের যে বাস্তবতা সেটা তুলে দেওয়া হয়। আপনারা সকলে জানেন আমাদের এখানে যারা আছে তারা ইতিমধ্যে পরিষ্কার করেছে এদেশের মুসলিম জনতা সহকারে সকলে মিলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে আমরা এখন পর্যন্ত পাহারা দিচ্ছি। আজকে রাতেও আমাদের প্রত্যেকটা মন্দিরে একটা করে টিম গঠন করা হয়ে গেছে যাতে করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবং আমরা হিন্দু বৌদ্ধ যে ঐক্য পরিষদ আছে তাদের সাথে আলোচনা করেছি। এছাড়া আরো যে হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য যে আমাদের সম্প্রদায় আছে তাদের সাথে আমরা আলোচনা করেছি, তাদেরকে আশ্বস্ত করেছি, তারা আশ্বস্ত হয়েছে, তারা আমাদেরকে বলেছে তারা এই আন্দোলনে আমাদের সাথে যুক্ত ছিল। আর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই সরকার যেহেতু তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছিল, এই সরকার তাদের সরকার, তারা এটা বলেছে এবং তারা এই দুষ্কৃতিকারীদের সাথে নেই। এরপরেও কিছু সাধারণ মানুষ কিছু দুষ্কৃতিকারীর মোটিভেশন হয়তো বিভ্রান্ত হচ্ছে। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা এই সঠিক তথ্যগুলো তুলে ধরবেন যে আমরা আমাদের দেশে সকলের নিরাপত্তার জন্য কাজ করছি, আমাদের সরকার সকলের নিরাপত্তার জন্য কাজ করছে। যেখানে অন্যায় হোক না কেন, যেখানে অবিচার হোক না কেন, সেখানেই ছাত্র জনতা মিলে আমরা প্রতিরোধ করে তুলবো, দেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো। আমরা একটা বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি দেখেছি যে আমরা সবাই আপনাদের এই আন্দোলনকে সেলুট জানাই এবং আমি মনে করি আপনাদের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা কথা বলার সুযোগ পেয়েছি এবং আমি মনে করি সবচেয়ে বেশি বৈষম্য শিকার ছিল আমার পত্রিকা দৈনিক সংগ্রাম, সবচেয়ে বৈষম্য শিকার ছিল। কিন্তু আজকে যখন দেখতে পাই যে আজওয়ার আলী শেখ ডিসি সে যখন সিলেটের রাস্তা দিয়ে হাঁটে, তখন আমি মনে করি আমার ভাই তুরাবের হত্যাকারী আঁকতে, যখন এডিসি দস্তগির হাঁটে তখন আমি মনে করি আমার রুদ্র সেনের হত্যাকারী আঁকতেছে, যখন এসপি আব্দুল মোল্লার হাঁটে তখন আমি মনে করি আমার গোলাপগঞ্জের 7 জন ভাইকে শাহাদত বরণকারী খুনিয়ে হাঁটতেছে। এই লোকজন এখনো তারা বলার উপর বিরতি আছে এবং বাংলাদেশে বৈষম্য শিকার অনেক মেধাবী চৌকট পুলিশ অফিসাররা তারা এখনো ওএসপি হয়ে আছে, বিভিন্ন অমর্যাদাকর পদে রয়েছে, নৌ পুলিশে, হাইওয়ে পুলিশে, রেলওয়ে পুলিশে। তাদেরকে একটা তালিকা করে আপনারা যথাযথ মর্যাদাপূর্ণ স্থানে আনেন এবং এই খুনিদেরকে আপনারা একটা তালিকা করে যে তাদের যেন আজীবন যেভাবে
বরখাস্ত করা হয়, একটা ব্যবস্থা করার জন্য আমার পরামর্শ। প্রশ্নটা পরিষ্কার, আমি বুঝতে পারছি। আজবাহারকে পরবর্তী বিষয়ে একটা নোটিশ এরকম আমরা লক্ষ্য করেছিলাম, তো তারই প্রেক্ষাপটে আমরা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করি এবং দেখা করে তার সাথে আমরা তার কাছ থেকে এই বিষয়ে জবাবটা চাই। তো তখন তিনি আমাদের নিশ্চিত করেছেন যে এই পদোন্নতিটা তার 2023 সালের অক্টোবরের পদোন্নতি ছিল, এখন শুধু এটাকে প্রকাশ করা হয়েছে। তো আজবাহার এবং দস্তগীর সহ আর অনেকের নেতৃত্বেই আমাদের উপর হামলা চালানো হয়েছিল। এই বিষয়টা আমরা পুলিশ কমিশনারকে পরিষ্কার করেছি এবং তাকে আমরা জানানোর পরে সে আমাদেরকে আশ্বস্ত করেছে তাদেরকে খুব দ্রুতই পরিষ্কার করা হবে, সেই বিষয়ে তার পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি আমরা আগেই বলেছি এবং আমরা এখন যে রেজিস্ট্যান্স উইক পালন করছি, আমরা কিন্তু এখন রেজিস্ট্যান্স উইকের মধ্যে আছি। আমাদের আজকের কর্মসূচি ছিল, সেখানে 4 দফায় কিন্তু স্পষ্ট করে বলা আছে যে খুনি হাসিনা সহ তার যত সহযোগী ছিল, সেটা প্রশাসন থেকে শুরু করে সবাই যারা আমাদের উপর যে গণহত্যার সাথে জড়িত ছিল, এই গণহত্যার সাথে জড়িত সকলের আমরা বিচারের আওতায় নিয়ে আসবো এবং সেই দাবিতেই কিন্তু আমরা মাঠে আছি। যতক্ষণ না পর্যন্ত এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে 5 আগস্ট যখন ছাত্র জনতার বিজয়ের পরপরই আমরা দেখেছি যে সরকারি যেসব দপ্তর, সিলেটের অনেকগুলো সরকারি দপ্তরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে এবং লুটপাট করা হয়েছে। তো মানে এটার সাথে কারা জড়িত বলে আপনারা মনে করছেন, এবং এই ভাঙচুর, হামলা বা লুটপাটের সাথে যারা জড়িত তাদের বিচারের জন্য আসলে আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ থাকবে? কারণ আমাদের এই যে কাজগুলো সেগুলো আবার আমাদের ট্যাক্সের টাকাই হবে। এই বিষয়ে আপনাদের বক্তব্যটা আসলে কি থাকবে? আমরা এই বিষয়ে পূর্বে স্পষ্ট করেছি, ছাত্র জনতার একটি সফল অভ্যুত্থানকে বিতর্কিত করতে আওয়ামী ফ্যাসিস্টরা তাদের সর্বশেষ অস্ত্র হিসাবে তারা হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর আক্রমণ চালায় এবং এটা তারাই করেছে এবং আমরা স্পষ্ট করেছি তাদেরকে চিহ্নিত করবে আমাদের সরকার, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সিটি কর্পোরেশনের বললেন আপনারা পদত্যাগ করার কথা জনপ্রতিনিধিদের বা প্রকৌশলী সহ সবাইকে, এরপরে পদত্যাগ করে জমা দেওয়ার পরে এরপরে কি, হোয়াট নেক্সট? এরপরে রেসপন্সিবিলিটি কে নেবে? জি, আপনার প্রশ্নের উত্তরে আগে আমি ওনার প্রশ্নের উত্তরে একটু অ্যাড করতে চাই গালিবের সাথে। সেটা হচ্ছে, আপনারাই পেপার পত্রিকায় লিখেছেন, তারপরে আমাদের টিভি নিউজগুলোতে দেখিয়েছেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বাস পুড়িয়েছে, তারপরে বিভিন্ন দপ্তরে হামলা করেছে। এগুলো কিন্তু আমরা পেপার পত্রিকায় দেখছি, তারপরে টিভি নিউজে দেখছি। তো এটার একটা প্রমাণ আপনাদের কাছে আছে এবং এটাও বলতে চাই আপনারা কোথাও কিন্তু নিউজ করেন নাই যে ছাত্র জনতার হাতে আসলে এই ধরনের রাষ্ট্র স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা আশা করি এটা ক্লিয়ার যে আমাদের এই সফল অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্যই আওয়ামী ফ্যাসিস্ট এবং তাদের দোসর যারা, তাদের সহযোগী যারা, তারা এটি করেছে। ধন্যবাদ। তবে একটা প্রশ্ন রয়ে গেছে এখানে। 4 তারিখের দিন আওয়ামী লীগের সব নেতাকর্মীরা এক হয়ে ওরা আপনাদের উপরে একটা করছে, আক্রমণ করছে, কিন্তু 5 তারিখের দিনে দেখা গেল আপনারা মাঠে নেমে জয় জয়কার করতেছেন, আরেক কিছু মানুষ অস্ত্র হাতে নিয়ে মানুষের উপরে মানে একটা অ্যাটাকের পর্যায়ে চলে গেছে। আমি নিজে স্পটে ছিলাম, আমি দেখলাম তারওয়াল অনেক কিছু ধরে ওরা করে ফেলছে। তো মানুষ ঘর থেকে বের হতে, ওই কয়েকটা দিন মানুষ ঘর থেকে বের হওয়া একটা রিস্ক মনে করছে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা আমরা কিন্তু নিউজে এগুলো আমরা তুলে ধরি নাই, তুলতে পারতাম বা করি নাই, কেননা আমরা চাই না ছাত্র সমাজ একটা কলঙ্কিত হোক, এটা চাই না। কিন্তু আপনারা তো এইটা নিয়ে তো আপনারা কোনো প্রতিবাদ করেন না। আপনারা তাৎক্ষণিকভাবে ওই যারা অস্ত্র হাতে নিয়ে রাজপথে নেমেছিল বিজয়ের দিনে, হ্যাঁ, নেক্সট টাইমে আমাদের নতুন করে আমরা ছাত্র সমাজের তারুণ্যের কারণে আমরা যদি নতুন একটা সুফল পেলাম, ওইটা আপনারা কিন্তু এটা প্রতিবাদ করেন নাই তাৎক্ষণিক। হ্যাঁ, মানুষ ভয়ে দোকানপাট বন্ধ করে একেবারে ভয়ে ঘর থেকে বের হতে পারছে না। এই অবস্থায় আপনাদের করণীয় কি ছিল একটু বলবেন? আমি যদি স্পষ্ট করে 5 তারিখের সিলেটের যদি অবস্থার কথা বলি, 5 তারিখে দুপুর 2টা পর্যন্ত আমরা মাঠে ছিলাম এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এবং দুপুর 2টা থেকে আমাদের উপর পুলিশ আক্রমণ চালায়। এটা হচ্ছে মাজার গেটে 2টা থেকে প্রায় 3:30টা পর্যন্ত কন্টিনিউয়াস পুলিশ আমাদের আক্রমণ চালায়। আপনি যেটা বলছিলেন যে আমরা তো মাঠে ছিলাম, কিন্তু আমাদের উপর আক্রমণ চালাচ্ছিল পুলিশ। এই সময় 74 আশপাশের এলাকায় আমরা অবস্থান করছিলাম, আমাদের উপর পুলিশ আক্রমণ করছিল। না, শুধু 74 না, এই আপনার ইয়ে থেকে বাগবাড়ি থেকে শুরু করে বন্দর বাজার, বাগবাড়ি। আমি এরপরে বলি, পুলিশের আক্রমণ চলছিল যখন
বিজয়ের খবর আমরা পাইছি। বিজয় বলতে আমি বুঝাচ্ছি হাসিনা পালিয়ে গেছে পদত্যাগ করে, এরকম খবর যখন আমাদের আসে, আমাদের কাছে আসে, তখনও পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুড়ে 3টার পরে তারা হচ্ছে টিয়ার শেল ছুড়ে সেখান থেকে পালিয়ে যায়। তো 3টা পর্যন্ত পুলিশই আমাদের উপর কন্টিনিউয়াস আক্রমণ চালিয়েছে এবং পুলিশের সাথে আমরা ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের উপস্থিতি সেখানে লক্ষ্য করেছি। 3টা পর্যন্ত এটা ছিল। 3টার পরে যখন বিজয় হয়, সাধারণ কিছু মানুষকে আমরা দেখেছি বিজয় উল্লাস করতে। আমরা পাশাপাশি আমরা যেহেতু বিজয়টা অনেক আগে হয়েছে, সিলেটে আমরা একটু পরে বিষয়টা জানতে পেরেছি, কারণ পুলিশের আক্রমণের কারণে আমরা রাস্তায় মাঠে নামতে পারি নাই। কিন্তু অন্য জায়গায় আমরা আগে শুনতে পেরেছি বিভিন্ন জায়গায় কিছু ভাঙচুরের খবর শোনা যাচ্ছে এবং হিন্দু সম্প্রদায় সহ অন্য সম্প্রদায়ের উপর আঘাতের বিষয়টা আমাদের মাথায় যখন আসে, তখন আমরা কেউ ঘরে ফিরে যাইনি। আমরা ইনস্ট্যান্ট আমরা শুরুতে আমাদের ক্যাম্পাসে গিয়েছি। ক্যাম্পাসে যাওয়ার পরে সেখানে আপনারা জেনে থাকবেন যে 70 জন পুলিশ আটকা পড়েছিল এবং সাধারণ জনগণ খুবই ক্ষিপ্ত ছিল, কারণ ওইখানে সন্ধ্যার সময় পুলিশ আমাদের ক্যাম্পাসের ভিতরে আক্রমণ চালায় সাধারণ মানুষের উপর। এই আক্রমণের কারণে মানুষ তাদের উপর একটু ক্ষুব্ধ ছিল।